ওয়েলকাম ইউ অল টু বিএলিট একাডেমি। আজকে আমরা নিয়ে চলে এসেছি জিকে পিওয়াইকিউ এর পার্ট 3। অর্থাৎ এখানে আমি জেনারেল নলেজের যত পিওয়াইকিউ কোয়েশ্চেন্স ছিল সেগুলো করাচ্ছি। কোন কোন এক্সাম? এক্সাম হচ্ছে আমাদের ডাব্লিউবিপি, কেপি, এই দুটোরই এসআই, ডাব্লিউবিসিএস, এসএসসি, এসএসসির মধ্যে জিডি, সিএইচএসএল, সিজিএল, এইগুলোর আমরা এক এক করে ডিসকাস করব যত পিওয়াইকিউ আছে। এবং শুধু ডিসকাশন না, মানে আমি এখানে বারবার বলছি এটা কিন্তু এমসিকিউ সিরিজ নয়। তো এমসিকিউ সিরিজে কি হয়, আমাদের একটা কোশ্চেন জানা হয়, কিন্তু এইভাবে আমরা পড়বো যেন আমাদের সমস্ত টপিকটা কভার হয়। মানে পিওয়াইকিউ কেমন করে পড়লে পরে এখান থেকে খুবই ইজিলি অনেক কমন পাওয়া যায়, সেইটা আমি পার্ট 1-এ তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। যারা যারা দেখোনি আই বাটনে গিয়ে পরে ওটা চেক আউট করে ভিডিওটা ডেসক্রিপশনে থাকবে, তোমরা দেখে নিও। তো চলো আমরা শুরু করতে চলেছি পিওয়াইকিউ এর পার্ট 3। প্রথম প্রশ্ন, ষোড়শ মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদটির নাম কি? তো এখানে যখনই মনে করবে যে দক্ষিণ ভারতের কথা বলেছে, তখন আমাদের অপশন দেখো কি কি আছে দেখে নি। কৌশল, মালব, অসমক এবং অঙ্গ। তো অঙ্গটা জানো যে বিহার, মানে আজকাল যেটা আজকের বিহার বাংলা, ঠিক সেইখানে ছিল আমাদের অঙ্গ। তো অবভিয়াসলি অঙ্গ হবে না। মালব মানে আমরা বুঝতে পারছি মালওয়া রিজিয়ন, মানে গুজরাট সাইডে চলে যাচ্ছে। কৌশল মানে অযোধ্যা যেখানে আছে সেইখানে একটা জায়গা, অর্থাৎ আমাদের উত্তর কোথায় হবে? অসমক। মানে তোমরা যদি এটাকে ভালো করে পড়ে রাখো যে কোথায় কি আছে, তাহলে তোমরা অপশন টেস্ট করেও এটাকে বের করে দিতে পারবে, অসুবিধা হবে না। আর না হলে তোমাকে একটু এগুলো মুখস্থ রাখতে হবে। যেমন আমি এখানে ব্যাখ্যাতে দিয়েছি: কাশী, কৌশল, অঙ্গ, মগধ, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, অসমক, শূরসেন, অবন্তী, গান্ধার, কম্বোজ, মৎস্য, বৃজীয়, মল্ল। এই 16টি রাজ্যকে একসাথে ষোড়শ মহাজনপদ বলা হয়। তোমরা একবার এনশিয়েন্ট ইন্ডিয়াতে মানে নেটে গিয়ে ম্যাপে চেক করে নিও যে কোথায় কোনটা আছে। সেটা যদি একবার তোমাদের মাথায় ঢুকে যায়, তাহলে এই পার্টগুলো মনে রাখতে তোমাদের খুব একটা প্রবলেম হবে না। তো চলো পরের প্রশ্নটা দেখা যাক। পরের প্রশ্ন হচ্ছে, 1967 সালে নিম্নলিখিতের মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন? প্রথম অপশন কি আছে? সর্দার বল্লভভাই প্যাটেল, পরেরটা আছে শ্রী জগজীবন রাম, নেক্সট চৌধুরী চরণ সিং, আর তারপর আছে মোরারজি দেশাই। যখনই 67 টাইম আসবে, একটা জিনিস মাথায় রেখে দেবে: 1967 থেকে 1969 পর্যন্ত এই যে যিনি মোরারজি দেশাই ছিলেন, ইনি কোন পোস্টে ছিলেন? উপপ্রধানমন্ত্রী যে পোস্ট আছে সেখানে উনি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া উনি কি করেছিলেন? জনতা দলের হয়ে উনি প্রধানমন্ত্রীও পরবর্তীকালে হয়েছিলেন। তো এছাড়া দেখে নাও বাকিগুলো, কারণ আমি এক্সাম পার্সপেক্টিভে বলেছি বারবার যে শুধুমাত্র উত্তরটা দেখবে না, এর সাথে যে অপশনগুলো থাকবে সেগুলোকে নিয়ে একটু আমাদেরকে জেনে নিতে হবে। তো সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল মানে কি? এনাকে কি বলা হয় আমাদের ভারতের? লৌহ মানব, মানে আয়রন ম্যান অফ ইন্ডিয়া যদি বলে, তাহলে সর্দার বল্লভভাই প্যাটেলকে বলতে হবে। এখন এনার নিয়ে আরেকটা হচ্ছে যে এনার একটা স্ট্যাচু হয়েছে, যেটাকে বলি আমরা স্ট্যাচু অফ ইউনিটি। এই স্ট্যাচু অফ ইউনিটিটা কোথায় আছে? স্ট্যাচু অফ ইউনিটি আছে গুজরাট। এবং কোন নদীর তীরে আছে? নর্মদা। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে এনাকে নিয়ে। এছাড়া কি পড়া আছে? শ্রী জগজীবন রাম, আগের ভিডিওতে আমি এনার নিয়ে ডিসকাস করেছিলাম যে ইনি একজন পলিটিক্যাল লিডার ছিলেন এবং কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির একজন মেম্বারও ছিলেন। পরে দেখা যাক চৌধুরী চরণ সিং, এনার নিয়ে একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আছে। ওই কোশ্চেনটা হলো যে ইনি হচ্ছেন ভারতের মানে প্রথম প্রধানমন্ত্রী যিনি কি করেছিলেন? সংসদকে কখনো ফেস করেননি, মানে কোনোদিন সংসদে উনি যাননি। ঠিক আছে, তো এই প্রশ্নটা এলে উত্তর এটা দেবে যে চৌধুরী চরণ সিং হলো আমাদের ভারতের এমন এক প্রধানমন্ত্রী যে যিনি কোনোদিন সংসদ ফেস করেননি অ্যাজ প্রাইম মিনিস্টার। তো চলো পরের প্রশ্নটা দেখা যাক। পরের প্রশ্নটা কি আছে? দ্বিতীয় গোল টেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করে? দ্বিতীয় গোল টেবিল বৈঠক, চলো এখান থেকে আমি বলছি কি কি প্রশ্ন আসবে, তার আগে উত্তরটা দেখে নিই। কি কি আছে? জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, বাল গঙ্গাধর তিলক, এছাড়া আছে মহাত্মা গান্ধী। আমাদের উত্তর হবে মহাত্মা গান্ধী। তো
তিনটে টেবিল বৈঠক হয়েছিল, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। প্রথমটা কবে হয়েছিল? প্রথমটা হয়েছিল 1930, পরেরটা হয়েছিল 1931 এবং 3 নম্বরটা হয়েছিল 1932। এই যে 1931-এ একটা ট্রিটি হয়েছিল, যেটাকে আমরা বলি গান্ধী ইরউইন প্যাক্ট বা গান্ধী ইরউইন চুক্তি। এই চুক্তিটার অনুসারে মানে এই চুক্তিটার জন্যই গান্ধীজি কি করেছিলেন, গান্ধীজি যে দ্বিতীয় গোলটেবিল বৈঠক আছে এটাতে উনি জয়েন করেছিলেন। এই তিনটেই কোথায় হয়েছিল? এই তিনটের প্লেস ছিল লন্ডন, লন্ডনে হয়েছিল। এবং কংগ্রেস থেকে মহাত্মা গান্ধী দ্বিতীয়টাতেই উপস্থিত ছিলেন। আরেকটা দেয় যে এইখানে এই সভাতে ওনার সাথে গিয়েছিলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু যিনি মানে ওনার সাথে গিয়েছিলেন, ইনি গিয়েছিলেন মহিলা কংগ্রেসের হেড হয়ে। তো এছাড়া কি আছে প্রশ্ন, যে তৃতীয় গোলটেবিল বৈঠক, এই 3টে বছর খুব ভালো করে মানে মনে করে দেখে নেবে। এবং এই 3টে গোলটেবিল বৈঠকেরই কোনো রকম রেজাল্টেন্ট বের হয়নি, মানে কোন মানে এইগুলো অ্যাকচুয়ালি ফেল্ড ছিল, কারণ হচ্ছে তৃতীয়টাতে কংগ্রেস ভালোভাবে পার্টিসিপেট করেনি। ঠিক আছে? এছাড়া এখান থেকে দেখি আমরা কি কি প্রশ্ন আরো আসতে পারে। তো এখান থেকে আসতে পারে জওহরলাল নেহরুর নিয়ে যদি বলা হয়, জওহরলাল নেহরু আমাদের কি ছিল? প্রথম প্রধানমন্ত্রী। এছাড়া দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। হুম। আর জওহরলাল নেহরুর এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা এলে পরেই 1929-এর যেটা ছিল লাহোর অধিবেশন, সেইটাকে একটু ভালো করে তোমাদেরকে বুঝে নিতে হবে বা মনে করে নিতে হবে। পরের প্রশ্ন হচ্ছে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে? ভেরি গুড কোয়েশ্চেন, এটা অনেকবার কোয়েশ্চেন এসছে। এখানে আমাদের অপশন কি আছে? দাদাভাই নরৌজি, রাজা রামমোহন রায়, গোপাল কৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক। তো এখানে আমরা চেক আউট করে নেব যে এখানে উত্তর হবে কি আমাদের গোপাল কৃষ্ণ গোখলে। ইনি কে ছিলেন? এনাকে বলা হতো গান্ধীজির পলিটিক্যাল গুরু। পলিটিক্যাল গুরু কাকে বলা হতো? পলিটিক্যাল গুরু বলা হতো গোপাল কৃষ্ণ গোখলাকে। অনেকবার এসছে। আরেকটা কোশ্চেন আসে এনাকে নিয়ে, যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এই যে এই কথাটা, এই উক্তিটাও আছে, এই উক্তিটা কে দিয়েছেন? গোপাল কৃষ্ণ গোখলেই দিয়েছিলেন। ঠিক আছে? তো এছাড়া চলো এনাদেরকে নিয়ে একবার ডিসকাস করে নেওয়া যাক। দাদাভাই নওরোজি নিয়ে আমি ফার্স্ট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছিলাম, তাও আরেকবার জানাচ্ছি যে এনার বই আছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আই থিঙ্ক তোমরা সবাই বইটার নাম জানো, যারা না জেনে থাকো তারা জেনে নাও। ঠিক আছে? এনাকে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। এবং দাদাভাই নওরোজি এমন একজন মানুষ ছিলেন যে যিনি ভারতে প্রথম পার ক্যাপিটা ইনকাম বের করার মানে চেষ্টা করেছিলেন বা বের করার পদক্ষেপ নিয়েছিলেন। এছাড়া কি আছে? রাজা রামমোহন রায়, আমাদের সবার চেনা নাম। তো ভারতে তথা বাংলার নবজাগরণের জনক যাকে বলা হয় তিনি হচ্ছেন কে? রাজা রামমোহন রায়। এটা মনে রাখবেন, নবজাগরণের জনক। এছাড়া কি আছে? সব থেকে ফেমাস হচ্ছে এনাকে নিয়ে যে সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা কে রোধ করেছিলেন? রাজা রামমোহন রায়। কার সাহায্য নিয়ে করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং, বেন্টিং। পরের কি আছে প্রশ্ন? বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলকের ফেমাস ছিল, ইনি একজন এক্সট্রিমিস্ট লিডার ছিলেন। এক্সট্রিমিস্ট আর কি ছিল? এক ছিল আমাদের মডারেটর, একটা ছিল এক্সট্রিমিস্ট, মানে হচ্ছে নরমপন্থী, আরেক দল ছিল কি চরমপন্থী। এনাদের মধ্যে ডিভিশন কত হয়েছিল? 1907। কোন অধিবেশনে হয়েছিল? সুরাট অধিবেশন। ওই অধিবেশনের অধ্যক্ষ কে ছিল বা প্রেসিডেন্ট কে ছিল যদি বলা হয় তাহলে হবে রাস বিহারী ঘোষ। এই যে প্রশ্নগুলো,
এই প্রশ্নগুলো তোমাকে জেনে নিতে হবে। এবং বাল গঙ্গাধর তিলক যিনি ছিলেন, উনি একটা আন্দোলন শুরু করেছিলেন, যেটাকে আমরা বলি হয় হোম রুল। হোম রুল আন্দোলনের জনক যদি বলা হয় তাহলে সেটা বলবো আমরা বাল গঙ্গাধর তিলককে। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। আমার চ্যানেল ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাপোর্ট দিও, কারণ হচ্ছে চ্যানেলে সাবস্ক্রিপশন খুবই কম, নতুন চ্যানেল তো একটু তোমাদের সাপোর্ট চাই। তোমাদের সাপোর্ট পেলে আমরাও এরকম আরো ভিডিও নিয়ে আসতে থাকবো। চল পরের প্রশ্ন দেখা যাক। মহাবীরের উপদেশের সংকলন কি নামে খ্যাত? এখানে একটা অপশন আমার মিস হয়ে গেছে। এখানে দেখো, অপশনে তোমরা বেশিরভাগ জনই করবে পঞ্চম মহাব্রত, কিন্তু এখানে হবে না। কারণ হচ্ছে কি, এখানে কি বলছে, মহাবীরের উপদেশের সংকলন। মহাবীর যে উপদেশ দিয়েছিল, 4টে উপব্রত ছিল, সেটা জৈন ধর্মে ছিল। মহাবীর শেষে পঞ্চমটা দিয়েছিলেন। ঠিক আছে। হ্যাঁ, তো এখানে আমাদেরকে কি দেখতে হবে, এছাড়া যখনই ওনার সংকলনের কথা বলবে তখন আমরা বলবো সিদ্ধান্ত। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ভালো করে জেনে রাখো। খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্নটা দেখা যাক। রামচরিতের রচয়িতাকে? রামচরিতের রচয়িতা এখানে কি দেয়া আছে? তুলসীদাস, বিল্বন, সন্ধ্যাকর নন্দী। যখনই শুধু রামচরিত থাকবে উত্তর করবে সন্ধ্যাকর নন্দী। যখনই এখানে লেগে যাবে মানস, রামচরিত মানস, তখন এটা উত্তর হয়ে যাবে তুলসীদাস। এটা ভালো করে দেখে রাখবে। এছাড়া কি আছে এখানে? এছাড়া এখানে আছে, এখানে লেখা বিল্বন। বিল্বন যিনি ছিলেন, উনি কি লিখেছিলেন? বিক্রমাঙ্ক দেব চরিত। এইটা লিখেছিলেন কে? বিল্বন। বিল্বনের সমান নাম, মানে অনেকে কনফিউজ হয়, একজন আছেন তার নাম হচ্ছে কলহন। কলহন যিনি ছিলেন, উনি লিখেছিলেন রাজতরঙ্গিনী। এই যে রাজতরঙ্গিনী আছে, এইটাতে কি আছে? এটাতে আছে কাশ্মীরের ইতিহাস। যে কাশ্মীরের কি ঐতিহ্য ছিল, কি ইতিহাস ছিল, এই বইয়ে আছে। তো তোমরা এক এক করে সমস্ত বইগুলো, যে কোন লেখক আছে, এবং ঐতিহাসিক বইগুলো আমি স্পেশালি বলছি, যে লেখক কে আছে, বইগুলোর নাম কি আছে, ওইগুলো ভালো করে তোমরা দেখো। ইলবার্ট বিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল? শিক্ষা, আইনসভা, উত্তর দেওয়া আছে, বিচার ব্যবস্থা, সংবাদপত্রের স্বাধীনতা। তো আমাদের উত্তর কি হবে এখানে? আমাদের উত্তর হবে বিচার ব্যবস্থা। কারণ এখানে চলো তোমাদেরকে একটু জানিয়ে দিই, ইলবার্ট বিল এটা প্রথম কথা কোন ভাইসরয়ের টাইম হয়েছিল? লর্ড রিপনের টাইম। এখানে বলা হয়েছিল যে কৃষ্ণাঙ্গ, মানে হচ্ছে যারা ভারতীয়, ভারতীয় জাজ, বা তখনকার ভারতীয় যারা মানে জাজ হয়েছিল, পোস্ট পেয়েছিল, তারা কি করতে পারে, শ্বেতাঙ্গ যারা ছিল, শ্বেতাঙ্গদের তারা বিচার করতে পারে। অর্থাৎ কোনো শ্বেতাঙ্গ যদি কোনো রকম ক্রাইম করে, তাহলে একজন কৃষ্ণাঙ্গ অর্থাৎ ভারতীয় কি করতে পারে, তার ট্রায়ালের জন্য তাকে সাজা দিতে পারে। কিন্তু এইটা তখনকার দিনে বিরাট একটা ঝামেলা হয়। কারণ হচ্ছে সেইখানে একটা সমস্যা আসছিল, কারণ ব্রিটিশার্সরা অলওয়েজ ভাবতো যে তারা আমাদের থেকে সুপেরিয়ার। তো একজন নিচু মানে জাতির বা নিচু একটা কাস্টের মানুষ, যে কিভাবে আমরা হচ্ছি ওয়েস্টার্ন সিভিলাইজড, তো আমাদেরকে কিভাবে শাস্তি দেবে। তো এই জন্য বিরাট বড় একটা আন্দোলন হয়েছিল, এবং যার ফলে এই বিলটাকে ফেরত নিতে হয়েছিল। ঠিক আছে। পরে, ক্রিপস মিশন কত সালে ভারতে এসেছিল? কি কি আছে অপশনে? 1939, 41, 42, 40। যখনই ক্রিপস মিশন দেখবে, কোনো দিকে না তাকিয়ে 1942-এ দাগ দিয়ে দেবে। ঠিক আছে। এবারে ক্রিপস মিশনের প্রশ্ন কি আছে, যিনি ছিলেন ক্রিপস, তার আসল নাম ছিল স্ট্যাফোর্ড ক্রিপস। স্ট্যাফোর্ড ক্রিপস যিনি ছিলেন, তিনি কি কার আমলে, মানে তখন যে ইংরেজদের যে ছিল প্রধানমন্ত্রী, তার নাম কি ছিল, এটা বারবার দেয়, ওটা হচ্ছে উইলস্টন চার্চিল। চার্চিলের সময় কি হয়েছিল, উনি এসেছিলেন ভারতীয়দের সাথে ডিল করতে, কি নিয়ে? আমাদের স্বাধীনতা নিয়ে। তো এইটাতে অনেকগুলো পয়েন্টস ছিল, তাও একটা পয়েন্ট আমি তোমাদেরকে বলি। এটাতে দেয়া ছিল যে ডমিনিয়ন স্ট্যাটাস। যারা ডমিনিয়ন স্ট্যাটাস মানে জানো না, ওদের ক্ষেত্রে বলে রাখি যে ডমিনিয়ন স্ট্যাটাস ছিল এমন একটা কন্ডিশন, যেটা আমাদের অর্থাৎ ভারতীয়রাই ভারতীয়র সমস্ত রকম ব্যবস্থাকে পরিচালনা করতে পারবে, কিন্তু যেটা থাকবে আমাদের ফিনান্স, যেটা থাকবে আর্মি এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স,
এই সমস্ত কিছু কাদের আন্ডারে থাকবে বা কাদের হাতে থাকবে, এটা থাকবে ব্রিটিশার্সদের হাতে। এই যে কন্ডিশনটা, সেটাকে বলা হয় ডোমিনিয়ন স্ট্যাটাস। ন্যাশনাল কংগ্রেস 1990s এর পর থেকে এইটার জন্যই লড়াই করছিল যে ডমিনিয়ন স্ট্যাটাস চাই, বা সব থেকে বেশি জিনিসটা উঠেছিল 1905 এর পর থেকে, যে আমাদের ডমিনিয়ন স্ট্যাটাস চাই। কিন্তু তার এত বছর পরেও, এত সংগ্রামের পরে শেষে তখন আমাদেরকে এটা অফার করা হয়েছিল, যার জন্য একটা বিখ্যাত উক্তি আছে কার? মহাত্মা গান্ধীর। গান্ধীজি একটা উক্তি কি দিয়েছিলেন, যে দিস ইজ আ পোস্ট ডেটেড চেক অন আ ক্র্যাশিং ব্যাংক। অর্থাৎ কি, যে একটা বন্ধ হতে চলেছে সেই ব্যাংকের পোস্ট ডেটেড একটা চেক। এটা মানে এই জিনিসটা আমাদের অনেক আগে প্রয়োজন ছিল, বাট ব্রিটিশার্সরা আমাদের দেয়নি, কিন্তু ফাইনালি কখন আমাদেরকে এটা অফার করেছিল? 1942। যাই হোক, এরপরে আমাদের কি হয়, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। এরপরে বাকি যে হিস্ট্রিটা আছে তোমাদের জানা আছে বা জানা নেই, তো একটু তোমরা জেনে নিও। আমি এখন কোনো লং ভিডিও বানাতে পারছি না, কারণ সামনে আমারও টেস্ট আছে এবং তোমাদেরও সামনে কেপি, ডাব্লিউবিপি, এসএসসি, জিডি টেস্ট আছে। তো আমি ট্রাই করছি পিওয়াই কিউটাকে আগে ভালো করে কমপ্লিট করে দেওয়া, তারপরে আমি যাব বড় ভিডিওর দিকে। অর্থাৎ যে ভিডিওগুলো আমাদের বেস ক্লিয়ার করবে, যে ভিডিওগুলো থেকে অ্যাকচুয়ালি আমরা পরীক্ষাতে মেন্স ক্লিয়ার করার মতো ক্যাপাবিলিটি, যে ভিডিওগুলো আমাকে রেডি করে দেবে, সেই ভিডিওর দিকে আমি যাব, বাট এই সিরিজগুলোকে শেষ করার পর। তো চলো পরে প্রশ্নটা দেখা যাক। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সত্যশোধক সমাজ, চলুন দেখা যাক অপশন কি আছে। গোপাল কৃষ্ণ গোখলে, লালা হরদয়াল, দাদাভাই নরৌজি, আর জ্যোতিবা ফুলে। এখানে আনসার হবে কি আমাদের? জ্যোতিবা ফুলে। এখানে বলি যে গোপাল কৃষ্ণ গোখলে যিনি ছিলেন, উনি আপনাদেরকে আগেই বললাম, আগের প্রশ্নতে এসছে যে সার্ভেন্টস অফ ইন্ডিয়া যে সংস্থাটা ছিল বা যে আহ, প্রতিষ্ঠানটা ছিল, সেটা আপনি গোপাল কৃষ্ণ গোখলে। লালা হরদয়ালের কথা যখনই আসবে তখন মনে রেখে দেবেন গদর পার্টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কতবার পরীক্ষায় এসেছে তার কোনো ঠিক নেই। গাদার পার্টি আমরা সবসময় মনে রাখবেন 1913, এইটাকে প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল সিং। এবং কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? আমেরিকার সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকোতে উনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং আরো কজন মেম্বার ছিল, করতার সিং সারাওয়া, করতার সিং সারাওয়া, এছাড়া আরো কিছু কিছু মেম্বার্স ছিল। তো যাই হোক, এটা খুব বড় একটা প্রশ্ন আসে। এবং কোমাগাতা মারু যে ইনসিডেন্টটা হয়েছিল, তো সেইটা অনেকটা গদার পার্টির সাথে রিলেটেড, কারণ গদার পার্টির অনেক মেম্বার এখানে ছিল। তো পরবর্তীতে দেখা যায় দাদাভাই নরোজি নিয়ে আগেই ডিসকাস করা হলো, জ্যোতিবা ফুলে নিয়ে জানানো হলো। চলো পরের প্রশ্ন। কত সালে হলদিঘাটি যুদ্ধ হয়েছিল? হলদিঘাটি যুদ্ধ হয়েছিল কত আমাদের? অপশন আছে 1564, 76, 84, 66। এখানে আমাদের আনসার হবে 1576। এইটা খুবই ইম্পর্টেন্ট ডেট। হলদিঘাটি যুদ্ধ পরীক্ষায় বারবার দিয়েছে। এছাড়া আকবর, এটা কারণ আকবরের সাথে জুড়িয়ে আছে, আকবর প্লাস মহারানা প্রতাপ সিং। মহারানা প্রতাপ সিং এর সাথে এই যুদ্ধটা হয়েছিল, এখানে আকবর জয়লাভ করেছিল। এছাড়া আমরা বলতে পারি যে আকবরের সাথে জড়িত যে যে ব্যাটেল গুলো আছে, যেমন হচ্ছে 1556 সেকেন্ড ব্যাটেল অফ পানিপত, সেকেন্ড ব্যাটেল অফ পানিপত। এছাড়া আকবরের সাথে জুড়িয়ে নেই, কিন্তু তাও পানিপথে তিনটে ব্যাটেল, একটা 26 হয়েছিল যেখানে বাবর লড়েছিল, আরেকটা হয়েছিল কত 1761 যেটা হয়েছিল মারাঠাদের সাথে। এটা আমি তোমাদের ফার্স্ট মানে যে আমার ভিডিও দিয়েছিলাম জিকের, তো সেখানে এক্সপ্লেন করে দিয়েছিলাম। তো কি হয়েছে এরপর আমাদেরকে দেখতে হবে আকবরের সাথে যেগুলো জুড়িয়ে সেটা ফটাফট দেখে নেবে, মহারানা প্রতাপের সাথে কি কি জুড়িয়ে আছে সেটা দেখে নেবে। ওনার রাজধানী, মানে ওনার রাজ্যের নাম ছিল মেওয়াড়, ঠিক আছে? তো মেওয়াড়ের এনার ক্ল্যান কি ছিল? সিসোদিয়া ক্ল্যানের রাজপুত ছিলেন ইনি। এগুলো তোমরা একটু চেক আউট করে নিও। পরের প্রশ্ন দেখা যাক। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? অ্যালুমিনিয়ামের ভালো করে দেখো, একটি আকরিক নয় বলেছে। বক্সাইট একটা আকরিক আমরা জানি। এছাড়া কি আছে? ফেলসপার আছে, ডলোমাইট আছে, গিপসাইট আছে।
ডলোমাইটই হচ্ছে কি, যেটা কি হবে, যেটা অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয় হবে। এছাড়া বক্সাইট, ফেলসপার, গিবসাইট এই সমস্ত কিছুই হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। অর্থাৎ এই প্রশ্নটা এসছিল কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর 2023-এ। অর্থাৎ এই প্রশ্ন থেকে কি বুঝতে পারছো, এখনকার পরীক্ষা কি চাইছে, যে জেনারেল যে কি কি, মানে আমরা বেসিক্যালি মুখস্থ রাখি যে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট, কিন্তু প্রশ্ন এটা আসছে না, প্রশ্ন আসছে কোনটা নয়, অর্থাৎ তোমাকে সবগুলো জেনে রাখতে হবে। তো এইরকম ভাবে নিজের একটা নোট বানাও, খাতা তৈরি করো, যে যেখানে লিখে রাখো এবং লিখে ওটাকে রেগুলার ওয়াইজ ওটাকে রিভাইজ করো, না হলে কিন্তু এই আকরিকের কোশ্চেন গুলো পারা, এবার ছোট ছোট যে প্রশ্ন আছে, রিভারের প্রবলেম গুলো আছে, মাউন্টেন্স আছে, এগুলো কিন্তু মনে রাখা তোমাদের পক্ষে অনেকটা সমস্যাজনক হয়ে যাবে। পরে প্রশ্ন দেখা যাক। বায়লাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? বায়লাডিলা যখনই দেখবে সেটা হবে আমাদের কোথায়? ছত্তিশগড়। এছাড়া ছত্তিশগড় ছাড়া যে প্রধান প্রধান যে উড়িষ্যা, কর্ণাটক, মধ্যপ্রদেশে কি কি কয়লা খনি আছে সেটা জানবে। আর তার থেকেও বেশি, এর থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা হবে যে কোথায় কোনটা উৎপাদনে প্রথম, উৎপাদনে। আমি পিওয়াইকিউ সিরিজটা চালাচ্ছি, কিন্তু তার মাঝে মাঝে আমি চেষ্টা করব এরকম টপিক ওয়াইজ এক দুটো ভিডিও দেওয়ার, কারণ এই টপিক গুলো থেকে তুমি ধরে নাও 1 থেকে 2 নাম্বার প্রত্যেক পরীক্ষায় কমন থাকবে। অর্থাৎ তুমি একটা টপিক যদি কমপ্লিট করে নিতে পেরেছো, তোমার 1 থেকে 2 নাম্বার তোমার পকেটে থাকবে। তো চলো পরের প্রশ্ন দেখা যাক। সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর ওপরে অবস্থিত? সর্দার, সর্দার কোথা থেকে হয়েছে? সর্দার বল্লভ ভাই পটেল। এটা মনে রাখবে। বল্লভভাই প্যাটেল কোন রাজ্যের ছিলেন? আমি আগেই বললাম যে গুজরাট। গুজরাটে ওনার স্ট্যাচু স্ট্যাচু তৈরি হয়েছে, অর্থাৎ উনি যদি গুজরাটে ছিলেন তাহলে এটা অবভিয়াসলি কোথায় হবে? নর্মদা নদীতেই হবে। অপশন কি ছিল? গঙ্গা, গোদাবরী আর বিয়াস, মানে বিস, ঠিক আছে। তো এছাড়া আমাদেরকে দেখে নিতে হবে যে কোন বাঁধ কোথায় আছে। যেমন ধরো আমাদের দামোদরের ওপরে, মানে দামোদর নদের ওপরে কি কি আছে, মুকুটমণিপুর কোন নদীর ওপরে মানে ওই বাঁধটা আছে, রিহান্দ, রিহান্দ নদীর তীরে কোন রাজ্যে আছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু একটু করে জানতে। তো আজকের মতো সেশনটা এখানেই শেষ করলাম, পরবর্তীকালে দেখা হবে পার্ট 4-এ। তো ভালো করে তোমরা আজকে কোশ্চেন গুলো তোমাদেরকে দেখানো হলো, প্রত্যেকটা কোশ্চেনই আমি ট্রাই করেছি যে যথেষ্ট শুধুমাত্র অপশন গুলোর সাথে অপশন টেস্ট করে তোমাদেরকে দেখাতে, যে অপশন জেনে পরে কিভাবে পড়তে হয়। এইভাবে যদি পড়ো তাহলে কিন্তু পড়াটা তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। এবং এখান থেকে আমি বলে দিতে পারি যথেষ্ট কমন পাবে। তোমরা দেখবে 6 থেকে 7 কি কমন, একদম ডাইরেক্ট কমন পেয়ে যেতে পারো। এছাড়া যত প্রশ্ন পাবে, এই সমস্ত কিছু প্রশ্নর কি হবে যে ধাতটা, মানে কিভাবে কোশ্চেন গুলো আসতে পারে সেটা তুমি এটা থেকে বুঝে যাবে, ঠিক আছে। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, এবং শেষে একটাই কথা বলবো, লড়তে থাকো, জিত আমাদেরই হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।